তুমি কি ইংলিশ সেন্টেন্স বলতে গিয়ে ভাব নিয়ে কনফিউজ হয়ে যাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে অত্যন্ত সহজভাবে আলোচনা করব। এই ভিডিও শেষেই তুমি নিজেই ইংলিশ সহজ সেন্টেন্সগুলো নিজেই মেক করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রানা ফ্রম কাউন্সিল প্রেজেন্ট স্কুল। আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি? আমরা বাংলা এটাকে খুব সহজে বলতে পারি, যেই সেন্টেন্সটা বর্তমান সময়ে অর্থাৎ যে কাজগুলো নিয়মিত হয় বা প্রতিদিন হয় বা চিরন্তন সত্য, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো। এক্সাম্পল আমরা দেখতে পারি, এক্সাম্পল আমরা বল খেলি। তাহলে এটাকে যদি আমরা ইংলিশ আমরা বল খেলি মানে এখন দেখতেছি বিষয়টা এরকম নয়, কিন্তু বর্তমান সময়ে আমি নিয়মিত খেলি, হয়তো প্রতিদিন বিকালে খেলি কিংবা প্রায় খেলতেছি, এই ধরনের অবস্থা বোঝাই। তাহলে প্রথমে আমরা এটাকে ইংলিশ করতে গেলে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা ইংলিশ করবো। প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমরা ইংলিশ হচ্ছে উই। এরপরে শেষের ওয়ার্ড হচ্ছে খেলি ইংলিশ হচ্ছে প্লে। তারপরে মিডল ওয়ার্ড হচ্ছে বল, BALL বল। আমরা বল খেলি। এই বাক্যটা করার জন্য একটা স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচার বা ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচার STR দিয়ে রাখে দিলাম, সংক্ষিপ্ত হবে। প্রথমে হবে সাবজেক্টটাকে আমি শর্টকাটে সাব লিখলাম, SUB সাব, প্লাস ভার্বটাকে আমি শুধু ভি দিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য V1 অর্থাৎ V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝায়, প্লাস অবজেক্টকে আমি সংক্ষেপে লিখলাম OBJ অবজেক্ট। তাহলে আমরা এটা মুখস্থ রাখবো, প্রথমে সাবজেক্ট বুঝবে, তারপরে ভার্ব বুঝবে, তারপরে অবজেক্ট বুঝবে। বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে ম্যাক্সিমাম বাক্যে, তো সবগুলোতে না, 95% বাক্যে প্রথমে আমরা সাবজেক্ট পাবো, আর সবার শেষে পাবো সেটা হচ্ছে ভার্ব। আর মিডিলে এই জায়গায় বিভক্তিযুক্ত শব্দ থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, বা অব্যয়পদ ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তবে প্রথম ওয়ার্ডটা বা প্রথম শব্দটা বেশিরভাগই নাউন হয়, আর শেষের শব্দটা একটা অথবা দুইটা শব্দ মিলে ভাগ গঠিত হয়। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে খুব সহজে বুঝতে পারবো। এখানে বলতে পারি তুমি ঘুমাও। তাহলে তুমি ইংলিশ হচ্ছে ইউ, ঘুমাও ইংলিশ হচ্ছে স্লিপ। তুমি ঘুমাও, ইউ স্লিপ। বলতে পারি তুমি একটি কবিতা লেখো, বা আমি একটি কবিতা লিখি। আমি একটি কবিতা লেখি। আমি যে এখন লিখতেছি বিষয়টা এমন না, আমি নিয়মিত লিখি, অর্থাৎ বর্তমান সময়ের এক সাধারণ কাজ যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে কি হবে? প্রথমে আমি ইংলিশ হচ্ছে আই, সে শব্দ লেখি, এই লেখি ইংলিশ হচ্ছে রাইট, WRITE রাইট। আই রাইট, আমি লেখি একটি কবিতা, আই রাইট আ পোয়েম, আমি একটি কবিতা লিখি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে শেষ শব্দ ভার্ব, তারপরে অবজেক্ট, একটি কবিতা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, সি, ইট, এবং যে নামগুলো দ্বারা হয় একটি বস্তুকে বোঝাবে, নয়তো একজন ব্যক্তিকে বোঝাবে, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন রহিম, করিম,
রুমি, সুমি এগুলো নাম, একজনকে বোঝায় এগুলো দিয়ে, অর্থাৎ প্রতি নাম দিয়ে একজন একজনকে বোঝায়। আবার লোকটি, খেলোয়াড়টি, এগুলো দ্বারা শ্রমিকটি, এগুলো দ্বারাও একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। বলটি, ফ্যানটি, বাল্বটি, মোবাইলটি, শার্টটি, এগুলো একটা একটা বস্তুকে বোঝায়। এগুলোর ক্ষেত্রেও, অর্থাৎ এগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরবো। এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। অর্থাৎ আমরা বলতে পারি প্রথমে সাবজেক্টের মতো বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের V1। তবে এখানে এসে যোগ হবে এস অথবা ইএস প্লাস অবজেক্ট থাকবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 এর সাথে এস অথবা ইএস যুক্ত প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। তাহলে এখানে আছে আমরা বল খেলি, আমরা জায়গায় যদি লিখি সে বল খেলে, সে বল খেলে, এটাকে যদি ইংলিশ করি সে ইংলিশ হি সি দুইটাই দেওয়া যায়। সি মেয়েদের ক্ষেত্রে, হি ছেলেদের ক্ষেত্রে। হি শেষের শব্দ অর্থাৎ ভার্ব হচ্ছে খেলে, ইংলিশ হচ্ছে প্লে। তারপরে মিডলের শব্দ বল, এই যে বল বসাই দিলাম, বল শব্দটা কি সেন্টেন্সটা অর্থাৎ টেন্স যে আমি ট্রান্সলেট করলাম এটা ঠিক আছে না? একদমই না, এটা ঠিক নেই। কারণ একটু আগে আমি বললাম হি সি ইট, এবং যে নামগুলো দ্বারা একজন ব্যক্তি অথবা একটি বস্তুকে বোঝায় সেই নামগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু এখানে হি থাকা সত্ত্বেও আমরা এস বা ইএস ভার্বের সাথে যুক্ত করিনি, অত এটা ভুল। তো এখানে প্লে এস বা ইএস যুক্ত করতে হবে, কারণ হি আছে। তাহলে এখানে মূলত এস যোগ হবে। হি প্লেস বল, সে বল খেলে। বিষয়টা বোঝা যাচ্ছে? একইভাবে যদি আমরা লক্ষ্য করি, আরো বাক্য দিয়ে আমরা এই বিষয়টা বুঝতে পারি। এরপরে আরেকটা বাক্য আমরা পড়ছিলাম যে তুমি ঘুমাও, এটাকে যদি বলি আমি রুমি ঘুমাই, রুমি ঘুমাই, তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে রুমি ঘুমাই। ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ। তবে এই যে রুমি নামটা তো একজন বোঝায়, এই জন্য ভার্বের সাথে অ্যাড বাই যুক্ত, এখানেও অ্যাড যুক্ত। তাহলে রুমি স্লিপস, রুমি ঘুমায়। আমরা এখন এক্ষেত্রে প্রশ্ন করা শিখব, যাতে আমরা কারোর সাথে কথা বলার একটা সুযোগ খুঁজে পাই বা কথা বলার একটা সিস্টেম শিখি। প্রশ্ন করতে না পারলে ইংলিশে কখনো কারোর সাথে কথা বলা যায় না। তাই আমাদের ফার্স্টলি শিখতে হবে প্রশ্ন করা। যদি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করা শিখি, তাহলে প্রথমে ডু অথবা ডাজ, এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে ডু হবে অথবা ডাজ হবে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এখানে বাধ্যতামূলক একটা বিষয় হচ্ছে মাস্ট বসাইতে হবে, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডু অথবা ডাজ দুইটার মধ্যে যে কোনো একটা, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, তারপরে ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা যদি বলি রুমি কি পানি পান করে, অর্থাৎ আমি কাউকে জিজ্ঞাসা করতেছি রুমি কি পানি পান করে, এটা ইংলিশ ট্রান্সলেট করতে পারি কিভাবে? লক্ষ্য করি, এই কিটার জন্য ডু নিব অথবা ডাজ নিব। তবে কথা ডাজ নেব ওই যে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর ক্ষেত্রে আমরা ডাজ নিব। যেমন রুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম, একজনকে বোঝাই, তাহলে এটা ক্ষেত্রে আমরা ডাজ নিব। এই যে প্রথমে বসবে ডাজ, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে রুমি, এটা হচ্ছে প্রপার নাম, এই জন্য আটটা বড় হাতের রুমি। তারপরে ভার্ব বসে, ভার্ব হচ্ছে পান করা ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। ডাজ রুমি ড্রিঙ্ক, রুমি কি পান করে, কথা বলা হচ্ছে পানি হচ্ছে ওয়াটার, প্রশ্ন চিহ্ন। ডাজ রুমি ড্রিঙ্ক ওয়াটার,
রুমি কি পানি পান করে? একইভাবে আমরা বলতে পারি তারা কি মাঠে বল খেলে? তারা কি মাঠে বল খেলে? প্রশ্ন। এবার একটা কিছু লক্ষ্য করি, তারা কি, তারা ইংলিশে দেই, দেই ক্ষেত্রে তো দাস হবে না, ডু হবে। তাহলে এটা কি আছে, যেন আমরা ডু বসাবো, ডু, তারপরে তারা ইংলিশ হচ্ছে দেই, দেই, টিটা অবশ্যই কিন্তু ছোট হবে, এবার ভিতরে হচ্ছে ডু দেই। তারপরে ভার, ভার হচ্ছে খেলে, খেলা ইংলিশ হচ্ছে প্লে। কি খেলে? বল, বল, এই যে বল বসে গেল, বল। কোথায় খেলে? মাঠে, তাহলে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, অবশ্যই কথার জন্য। তারা কি মাঠে বল খেলে? তাহলে এভাবে আমরা যে কাউকে প্রশ্ন করতে পারি। তাহলে রুমি কি ঘুমায়, এটাকে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি ডাজ রুমি স্লিপ, রুমি কি ঘুমায়, ডাজ রুমি স্লিপ। আমরা না বোঝক বাক্যগুলো কিভাবে বলতে পারি, তার জন্য আমাদের একটা সিস্টেম মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, সেটা ফুল স্টপ থাকবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু অথবা ডাজ, তারপরে নট অর্থাৎ ডু নট অথবা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। হচ্ছে আমি ভাত খাই না, আমি ভাত খায় না। অনেক ছোট বাচ্চা আছে যারা ভাত খায় না, অর্থাৎ অনেক কিছু খেয়ে জীবন ধারণ করবো বর্তমানে। তো আমি ভাত খাই না, এক্ষেত্রে বলতে পারি আমি হচ্ছে আই, না আছে, আয়ের ক্ষেত্রে মূলত ডু হয়, তাই ডু, তারপরে নট বসাবো, ডু নট। এটার কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ডন্ট, DON''T, ডন্ট। তারপরে ভার্ব, তাহলে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া হচ্ছে ইট, EAT, ইট। কি খাই না? ভাত, রাইস, RIC, রাইস। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আমি বাজারে যাই না, এটাকে যদি ইংলিশ করি, বা সে বাজারে যায় না, সে বাজারে যায় না। লক্ষ্য করি, সে বাজারে যায় না, সে ইংলিশ হচ্ছে হি অথবা সি, যদি এর আগে একটা হি দিয়ে করছি, এটা সি দিয়ে করি, অর্থাৎ মেয়েকে বোঝানো হচ্ছে, কিন্তু এবার তখন ছেলেকে বোঝানো হচ্ছিল, সে দিয়ে সি। এরপরে সির পরে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ হবে, নট, না থাকলে নট হবে, আর নট বসে থাকলে অবশ্যই উত্তরে ভার্ব লাগবে। তারপরে যাই, মূল ভার্বটা গো, বাজারে, যেহেতু একটা দিক, তার জন্য টু, আর যে প্রতিনিয়ত যে বাজারে যায় তার জন্য দ্য মার্কেট, দ্য মার্কেট। ইংলিশে কথা বলার প্রধান অস্ত্র হচ্ছে ভার্ব। যদি ভার্ব না থাকে তাহলে ইংলিশে কথা বলা খুব সহজ। উই ক্যান স্পিক ইংলিশ ইজিলি ইফ উই নো ভার্ব। সো আমাদের ভার্ব জানা অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন 20টি ভার্ব নিয়ে আসবো, আর সেই প্রতিদিনের কাজ অনুযায়ী আজকে আমরা 20টা ভার্ব নিয়ে আসছি, যে ভার্বগুলো স্পোকেন ইংলিশে অর্থাৎ ডেইলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। আমরা পর্যায়ক্রমে ভার্বগুলো ব্যবহার করছি বা ভার্বগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। চলুন ভার্বগুলো দেখে নিই। GO গো, গো মানে যাওয়া। COME খাম, খাম মানে আসা। EAT ইট, ইট মানে খাওয়া। DRINK ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। SLEEP স্লিপ, স্লিপ মানে ঘুমানো। RUN রান, রান মানে দৌড়ানো। WALK ওক, ওক, ওক মানে হাঁটা। SIT সিট, সিট মানে বসা। STAND স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। READ রিড, রিড মানে পড়া। WRIT রাইট, রাইট মানে লেখা।
WAKE ওয়েক, ওয়েক মানে জায়গা। DRAW ড্র, ড্র মানে আঁকা। SING সিং, সিং মানে গাওয়া। PLAY প্লে, প্লে মানে খেলা করা। JUMP জাম্প, জাম্প মানে লাফ দেওয়া। DANCE ড্যান্স, ড্যান্স মানে নাচা। LAUGH লাফ, লাফ মানে হাসা। CRY ক্রাই, ক্রাই মানে কান্না করা। SMILE স্মাইল, স্মাইল মানে হাসা। এখানে একটা বিষয় লক্ষ্য করি, লাফ মানে হাসা, স্মাইল মানে হাসা। লাফ মানে যেটা শব্দ করে হাসা, দাঁত বের করে শব্দ করে হাসাটা হচ্ছে লাফ। আর মৃদু হাসা অর্থাৎ দাঁত বের হবে না বা বের হতে পারে কিন্তু হাসাতে কোনো শব্দ হবে না, অর্থাৎ যেটাকে আমরা মুচকি হাসি বলি। এই মুচকি হাসিটাকে বলা হচ্ছে স্মাইল। আমরা আজকে এই ভিডিওতে জানতে পারলাম প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই সাথে আমরা জানতে পারলাম 20টি ভার্ব, যেগুলো ডেইলি স্পোকেন ইংলিশে খুব বেশি, অত্যন্ত বেশি ব্যবহৃত হচ্ছে। তাই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাকে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।